ঋণখেলাপি হওয়ায় বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। নতুন করে ভোট হবে কিনা জানা যাবে পূর্ণাঙ্গ রায়ে। চট্টগ্রামে সমর্থকদের বিক্ষোভ। জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ নওফেল সহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। ৬ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ। জনাব ফজলে করিম চৌধুরী সহ অভিযোগ গঠন করে পরবর্তী ৬ আগস্ট ২০২৬ তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করেছে। আগামী অর্থ বছরের জন্য ২,২৬০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। জলাবদ্ধতা নিরসন ও গ্রিন সিটিতে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরলেন মেয়র। আমরা আপনার নালাগুলোকে ক্লিন করছি। অলরেডি আমরা ৪৫ কোটি টাকা এই নালা এবং খাল ক্লিন করার জন্য আমরা একটা বাজেট প্রণয়ন করেছি। আমন্ত্রণ আজকের চট্টগ্রামে, আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে এমপি হিসেবে তিনি আর শপথ নিতে পারবেন না। এই রায়কে মাইল ফলক উল্লেখ করেছেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর আইনজীবী শিশির মনির। এই আসনে নতুন করে নির্বাচন হলে তাতে আসলাম চৌধুরীর অংশগ্রহণে বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান আসলাম চৌধুরী। তবে ঋণখেলাপির বোঝা মাথায় থাকলেও তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী উচ্চ আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালতের আদেশে বহাল থাকে আসলাম চৌধুরীর প্রার্থিতা। সেই আদেশের বিরুদ্ধে লিফট আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। যদিও নির্বাচনের আগেই আপিল বিভাগ জানিয়ে দেন নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও ঋণখেলাপি ইস্যু থাকায় ফলাফল ঘোষণা ও গেজেট স্থগিত থাকবে। মঙ্গলবার সবপক্ষের শুনানি শেষে আপিল বিভাগ চূড়ান্ত রায়ে জানালেন আসলাম চৌধুরী ঋণখেলাপি, তিনি শপথ নিতে পারবেন না, বাতিল করা হয় প্রার্থিতা। আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই রায় একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। একই সাথে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের ঋণ খেলাপের প্রতি আইনকে অ্যাপ্লাই করার যে একটি পদক্ষেপ আজকে আমরা দেখতে পাচ্ছি, এতে বাংলাদেশের মানুষ আশান্বিত হবে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বললেন, চট্টগ্রাম ৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরীও। সেটা হচ্ছে জনগণ তাদের মতামত এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। ঋণখেলাপি সংসদ সদস্যদের বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত পূর্ণাঙ্গ রায়ে কি পর্যবেক্ষণ দেন সেই দিকেই তাকিয়ে থাকতে হবে সব পক্ষকে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রাম ৪ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। বিকেল ৩টার পর থেকেই সীতাকুণ্ডের কুমিরা, ফকিরহাট, ফৌজদারহাট, লিংক রোড, ছোট দারোগার হাট সহ বিভিন্ন অংশে মহাসড়ক অবরোধ করেন তারা। কোথাও কোথাও সড়কে টায়ার জ্বালিয়ে বা গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সড়ক অবরোধের কারণে উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে এক ভিডিও বার্তায় এলাকার বাসিন্দা ও নেতাকর্মীদের হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান আসলাম চৌধুরী। এছাড়া রাস্তা অবরোধ তুলে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
জনগণের বুটে চট্টগ্রামের সমস্ত আসনের সবচেয়ে বেশি ভোট পেয়েছে আসলাম চৌধুরী। জনগণ যেখানে ম্যান্ডেট দিয়েছে সেখানে নীল নকশার কোন ধরনের রায় কিন্তু জনগণ এটা মেনে নেবে না। এই রায় ষড়যন্ত্র রায়ের বিরুদ্ধে এইভাবে হতে দাঁড়াই আমরা সফল হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সহকর্মী শহীদুল সুমন যোগ দিচ্ছেন। সুমন, আমরা যতটুকু খবর পেলাম আসলাম চৌধুরী নিজেই ভিডিও বার্তায় সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তারা কি সড়ক ছেড়ে দিয়েছেন কিনা, অবরোধ এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। শাফিন, আসলাম চৌধুরীর ভিডিও বার্তার পরপরই কিন্তু আমরা দেখছি বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সড়ক ছেড়ে দিয়েছেন, যার ফলে এখানে আসলে খুব তীব্র হতে পারেনি যানজটটি, যেহেতু এই সময়টিতে যানবাহনের চাপ কিছুটা বেশি থাকে অফিসগামী কিংবা বাড়ি ফেরত মানুষের। সেই জায়গাটি থেকে আসলে আমরা দেখছি যে এখন খুব একটা বেশি যানজট আসলে তৈরি হতে পারেনি। তবে যেহেতু বেশ কয়েকটি স্থানে এই সড়ক অবরোধ হয়েছে, ফলে বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি থমকে গিয়েছিল। ফলে এখন যেহেতু পুলিশের সহায়তা রয়েছে এবং নেতাকর্মীরাও রাস্তা ছেড়ে দিয়েছে, ফলে গাড়ি এখন অনেকটা স্বাভাবিকভাবেই চলছে এবং একেবারে স্বাভাবিক পরিস্থিতির মতোই চলছে। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু আসলে কিছুটা যানজট দেখেছিলাম, ধীর গতিতে গাড়িগুলো চলছিল, কিন্তু এখন একেবারেই পুরোপুরি একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। যেহেতু এখানে ট্রাফিক পুলিশ সদস্যরা রয়েছেন, তারা আসলে বিভিন্ন অংশে কিছুটা ছেড়ে ছেড়ে চেষ্টা করছেন গাড়িগুলোকে স্মুথলি আসলে যাওয়ার ব্যবস্থা করে দিতে। আমরা এখানকার নেতাকর্মীরা যারা বিক্ষুব্ধ ছিলেন তাদের সাথে কথা বলছেন, তারা বলছিলেন যে যেহেতু আসলাম চৌধুরী সবাইকে ধৈর্য ধরার কথা বলছেন, যে যেহেতু আদালত একটি সিদ্ধান্ত দিচ্ছে সে আদালতকে শ্রদ্ধা জানাতে বলেছেন, সেক্ষেত্রে কিন্তু নেতাকর্মীরা তাড়াতাড়ি কিন্তু তারা সড়ক অবরোধ করছিল। তারা 3টা থেকে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম ঢাকা মহাসড়কের যেটি ছোট দারোগাহাট, কুমিরা, ফৌজদারহাট এবং ফকিরহাট অংশে কিন্তু আসলে গাছের গুড়ি ফেলে কিংবা কোথাও কোথাও সড়কের পাশের গাছ কেটে রাস্তার উপর ফেলে দিয়ে কিন্তু আসলে সড়ক অবরোধ করা হয়েছিল। তখন কিন্তু আমরা দেখেছিলাম সড়কে যেসব যানবাহন আটকে পড়েছিল তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। তারা আসলে এক ধরনের অনিশ্চয়তা ছিল গাড়ি আসলে স্বাভাবিকভাবে চলতে পারবে কিনা বা এই অবরোধ কতক্ষণ পর্যন্ত থাকে। কিন্তু আমরা দেখেছি আসলাম চৌধুরী যখনই আসলে নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের, তখন থেকে আসলে নেতাকর্মীরা সড়ক ছেড়ে চলে গেছেন এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে যান চলাচল করছে। শাফিন, জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেন। এই মামলায় ফজলে করিম চৌধুরী সহ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন 5 জন, বাকিরা সবাই পলাতক। আগামী 6 আগস্ট শুরু হবে সাক্ষ্য গ্রহণ। গতকাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর শুনানি শেষ করে আসামিপক্ষ টানা 3 কার্যদিবস অব্যাহতি চেয়ে শুনানি করেন তারা। এর আগে 5 এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। 7 এপ্রিল 3 অভিযোগে 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। আর 22 জন মামলার প্রাথমিক দায় বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন প্রসিকিউশন। চৌধুরী সহ 5 জন অন্যান্যদের এবং পলাতক যারা অভিযুক্ত সকলের বিরুদ্ধে এই বিশেষ আইনের অধীনে উল্লেখিত ধারাসমূহের অধীনে অভিযোগ গঠন করে পরবর্তী 6 আগস্ট 2026 তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করেছে। 2026-27 অর্থ বছরের জন্য 2260 কোটি 24 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে বাজেট পেশ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বন্দরনগরীকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তর, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন তিনি। চট্টগ্রামে 5 বছরের মধ্যে এবারের বাজেটের আকারই সবচেয়ে বড়। আদালতের আদেশে 2024 সালের 5 নভেম্বর চট্টগ্রাম সিটি মেয়রের দায়িত্ব গ্রহণের পর বন্দর নগরীকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরে গুরুত্ব দেওয়ার কথা বলে আসছেন ডাক্তার শাহাদাত হোসেন। এবার ঘোষিত বাজেটেও প্রকৌশল ও উন্নয়ন খাতে বরাদ্দ বাড়িয়েছেন। জনগণের জন্য আমাদের খরচ করতে হবে, কাজে যতক্ষণ আমার এই যে কোষাগার ভালো থাকবে আমি জনগণের জন্য অনেক ভালো কিছু করে দিতে পারবো ইনশাআল্লাহ। গত কয়েক দশক ধরে চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। মূল প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করলেও তাদের সাথে সমন্বয় করে এই সংকট দ্রুত নিরসনের আশ্বাস দেন মেয়র। খালগুলোকে নতুন ডিপিপির আওতায় আনছি, আমরা আপনার নালাগুলোকে ক্লিন করছি। অলরেডি আমরা 45 কোটি টাকা এই নালা এবং খাল ক্লিন করার জন্য আমরা একটা বাজেট প্রণয়ন করেছি।
গত 2 অর্থবছরের তুলনায় এবার বেড়েছে বাজেটের আকার। সীমাবদ্ধতার মধ্যেও তা বাস্তবায়নে আশাবাদী মেয়র। 596 কোটি টাকা দেনা নিয়ে দায়িত্ব নেওয়ার পর গত 1.5 বছরে 216 কোটি টাকা পরিশোধ করেছেন বলে জানান তিনি। আমি যতদিন আছি ততদিন এই শহরকে এবং এই সিটি কর্পোরেশনকে একটা স্বাবলম্বী করে দেওয়ার আমার চিন্তা ভাবনা আছে। কাজে এই যে একটা ট্যাক্স যদি আমরা না পাই, আমরা যদি আমাদের যে কাঙ্ক্ষিত রাজস্বগুলো যদি না পাই, তাহলে আমাদের জন্য আমাদের জন্য কাজ করা খুব কঠিন, দুরূহ। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের 2টি টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ায় প্রতিবাদ কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা। দেশের স্বার্থ উপেক্ষা করে টেন্ডার ছাড়া ইজারা দানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। সরকারের সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি এবং চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল সিসিটি বিদেশি কোম্পানিকে ইজারা প্রদান প্রক্রিয়ার প্রতিবাদে সকালে কালো পতাকা মিছিল বের করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। আগ্রাবাদ থেকে বেরিয়ে বারিক বিল্ডিং মোড়ে গিয়ে শেষ হয় এটি। এর আগে প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, এনসিটি ও সিসিটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি অপারেটরকে দিলে রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দেশের স্বার্থ উপেক্ষা করে কোনো আন্তর্জাতিক দরপত্র ছাড়া এভাবে ইজারা দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তারা। ডিপিওয়ালকে দেওয়ার জন্য সব রকম প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। এখন যে কোনো সময় চুক্তির অপেক্ষায় আছে। আমরা এরপরে চূড়ান্ত কর্মসূচি দেবো। আমরা বন্দর সহ যে কোনো কর্মসূচিতে আমরা বাড়ি থাকবো। রাজনৈতিক যে নেতারা আছেন তারা শুধু জনগণের কথা, জনগণের জন্য কান্না করেন, কিন্তু আজকে এই দুর্দিনে তারা কেউ মাঠে নামতেছে না, কারো কোনো শব্দ নাই। এবং এই রাজনৈতিক নেতারা তারাই আমার মনে হয় এটার পিছনে তাদেরও শক্তি আছে। গোপন চুক্তির মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল তুলে দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। আমরা চাই নির্বাচিত সরকার পুঙ্খানুপুঙ্খানুভাবে তার এজেন্সির মাধ্যমে তদন্ত করে দেশ বিরোধী এই চুক্তি থেকে উনি পিছে সরে আসবেন ইনশাআল্লাহ। এনসিসিটি, সিসিটি এবং বন্দরের টাকায় একটি লাভজনক প্রতিষ্ঠান কোনো ক্রমে বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না এবং দেশি যারা উপকারভোগিতার এইদেরকেও কোনো ইয়ে করা যাবে না। আমরা দেখেছি কিভাবে চক্রান্ত করে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার নেদারল্যান্ডসের সংস্থা MSF এর দ্বারস্থ হয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের সাথে 3 বছরের চুক্তি হয়েছে, যেখানে রোগতত্ত্ববিদ ও ডেটা অফিসারের মাধ্যমে তথ্য ও প্রযুক্তিগত সেবা দেবে সংস্থাটি। সমন্বয়হীনতা দূর করতে চট্টগ্রামের সরকারি বেসরকারি সব সংস্থা একসাথে একই প্রশাসনিক কাঠামোর আওতায় কাজ করছে। বন্দরনগরীর বেশিরভাগ নালা, ডোবা, জলাশয় এডিস মশার প্রজনন ক্ষেত্র। ফলে ডেঙ্গুর প্রকোপও কম বেশি থাকে সারা বছর। চট্টগ্রামে গত 3 বছরে অন্তত 4 দফা ভেরিয়েন্ট পরিবর্তন হওয়ায় জটিলতা বেড়েছে আরও। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যকার সমন্বয়হীনতাও প্রকট। এ অবস্থায় চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে সহযোগিতা নিতে নেদারল্যান্ডসের সংস্থা মেডিসিন সেন্স ফ্রন্টিয়ার্স MSF এর সাথে 3 বছরের চুক্তি করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। চুক্তি অনুযায়ী সংস্থাটি লজিস্টিক সহায়তার পাশাপাশি নিজস্ব রোগতত্ত্ববিদ ও ডেটা অফিসার নিয়োগ দেবে সরকারি দপ্তর ও সব হাসপাতালে। মাঠ পর্যায়ে তথ্য নিয়ে জানাবে কোন এলাকায় সংক্রমণ বেশি, সে অনুযায়ী নেওয়া হবে প্রতিরোধ ব্যবস্থা। যন্ত্রপাতি এবং ডেঙ্গু পরীক্ষার কিটস এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী তারা এখানে আমাদেরকে সাহায্য করবে। পাশাপাশি গবেষণামূলক যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোও তারা এখানে অংশগ্রহণ করবে। সমন্বয়হীনতা দূর করতে সিভিল সার্জন কার্যালয়, সিটি কর্পোরেশন এবং সব মেডিকেল কলেজ ও সরকারি বেসরকারি হাসপাতাল থাকবে একই প্রশাসনিক কাঠামোয়। আমরা যত যাই উদ্যোগ নিই, সাধারণ মানুষ যদি সচেতন না হয় তবে একা স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন বা অন্য যে সহযোগী সংগঠন আছে বা আইন প্রয়োগ করেও কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় সহযোগিতার অংশ হিসেবে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং সিটি কর্পোরেশনের সাথেও আলাদা চুক্তি হয়েছে। লেটেস্ট যে মেডিসিনটা আমরা আমেরিকান ব্যালেন্স বায়োসায়েন্স LLCর ওষুধ ব্যবহার করছি, WHO recognized the first medicine at Chittagong what we are using right now
That is, you can say already we got the good result last 6 months. ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এরই মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8টি ওয়ার্ড। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চেম্বার অব কমার্স এবং ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালকদের সংবর্ধনা দেওয়া হয়েছে চট্টগ্রামে। নগরীর আগ্রাবাদে বৃহত্তর কুমিল্লা C&F এজেন্ট সমবায় সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ব্যবসা বাণিজ্য প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি সমাজ উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন বক্তারা। পরে নবনির্বাচিত ব্যবসায়ী নেতাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় সমিতির আহ্বায়ক, সদস্য সচিব, CMP DC সহ অনেকেই উপস্থিত ছিলেন। গবেষণাধর্মী প্রতিযোগিতায় বিজয়ী 11 জন গবেষককে সম্মাননা ও অনুদান প্রদান করা হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের BBA ফ্যাকাল্টিতে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য ডক্টর মোহাম্মদ আল ফুরকান বলেন, গবেষণা ভিত্তিক জ্ঞান চর্চার প্রসারে এমন উদ্যোগ সময় উপযোগী। বিশ্ববিদ্যালয় কল্যাণমূলক কর্মকাণ্ড এবং গবেষণা সেলে এই ট্রাস্টকে যুক্ত করার কথা জানান তিনি। পরে সেরা সুফি গবেষক শীর্ষক প্রতিযোগিতায় গবেষণার রিপোর্ট মূল্যায়নের পর বিজয়ী 11 জনকে সম্মাননা দেওয়া হয়। পরিবহন চালক শ্রমিকদের প্রশিক্ষণ দিতে চট্টগ্রামে চালু হয়েছে মেট্রো সিটি ট্রেনিং ইনস্টিটিউট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা পরিবহন সেক্টরে দক্ষ জনবল ও কর্মসংস্থান বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেছেন। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে এ ধরনের প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক একরামুল করিম, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় নানুপুরে মাইজ ভান্ডার আহমদিয়া এমদাদিয়া মাদ্রাসায় দিনব্যাপী এ ক্যাম্পে 50 ব্যাগ রক্ত সংগ্রহ এবং 300 জনের ব্লাড গ্রুপিং করা হয়। শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় এখন পর্যন্ত পুরো জেলায় মোট 500 ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে বলে জানান উদ্যোক্তারা। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা তাদের। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।